নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা নিয়ে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। মেন্টাল ডিসঅর্ডার এই শব্দ দুটি আজকে প্রায় সবার কাছেই একটা পরিচিত ব্যাপার। মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা নিয়ে যখন আমরা ভাবি তখন আমাদের সত্যি ভয় করে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবী জুড়ে প্রতি 8 জন মানুষের মধ্যে একজন মানুষ মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন। এটা WHOর ওয়েবসাইটে দেওয়া আছে। প্রতি 8 জন মানুষের মধ্যে একজন মানুষ মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় ভুগছেন। তাহলে এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার। তো ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, এই মেন্টাল ডিসঅর্ডার ব্যাপারটা কি ডাক্তারবাবু? মানে মানসিক সমস্যা বা মেন্টাল ডিসঅর্ডার আসলে কি? দেখুন, আমাদের শরীর যেমন আছে তেমনি মনও আছে। তো শারীরিক যেমন সমস্যা হয়, দৈহিক সমস্যা হয়, তেমনি আমাদের মানসিক সমস্যাও হয়। তো খুব সংক্ষেপে মেন্টাল ডিসঅর্ডার কথাটা আপনি বললেন, মানে অর্ডারে নেই। তাহলে ডিসঅর্ডার হলে কেন হয়, কি হয়, তো আলোচনা আমরা বিস্তারিত করব সম্ভবত। তো যেটা হয় না, যখন কোনো মানসিক ডিসঅর্ডারে যায় তখন প্রথম যেটা ঘটে, একজন ব্যক্তির তার থিঙ্কিংটা, তার থট প্রসেসটা কিন্তু বিকৃত হয়ে যায়, ঠিকঠাক আর থাকে না, মানে লাইনে থাকে না। তার ইমোশনসগুলো আর প্রপারলি কাজ করে না, মানে ইমোশন কন্ট্রোল সেন্টারগুলো তখন ইম্পেয়ার্ড হতে শুরু করে, অসুবিধার মধ্যে পড়ে। সে তার নিজের মতো করে ওয়ে অফ থিঙ্কিং করতে পারেন না তিনি তখন, এবং তার ব্যবহার তখন বিভিন্ন রকমভাবে চেঞ্জ হতে শুরু করে, অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এবং দৈনন্দিন জীবনে সমস্ত সিচুয়েশনগুলো যে একজন মানুষ হ্যান্ডেল করতে পারেন সেটা তখন তিনি আর করতে পারেন না, এই মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যার কারণে। আচ্ছা, তো মানে আমি যা পরিসংখ্যানটা আমি এর সঙ্গে বলি, সেটা হচ্ছে যে আমরা সমাজের বিভিন্ন স্তরে, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা পুলিশ বা কমিউনিটিতে বিভিন্ন জায়গাতে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিপ্রেশন ম্যানেজমেন্ট, সুইসাইড প্রিভেনশন এসব নিয়ে অনেক সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স করেছি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি একটি আন্তর্জাতিক সংগঠন আছে, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ। তারা প্রতি বছর একটা থিম ঠিক করে। আচ্ছা, তো 2012 সালে একটা থিম ছিল যে এটাকে বলা হয় একটা গ্লোবাল ক্রাইসিস। মানে এখন সবচেয়ে বেশি রোগ হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ। তো বলছে যে 2035 সালের মধ্যে তাকে ছাপিয়ে সবার প্রথমে চলে আসবে মানসিক অবসাদ, যেটা নাকি একটা মানসিক সমস্যা, মেন্টাল ডিসঅর্ডার। তো আপনি যেটা বললেন, অবশ্যই মানে কারণটা তো বুঝতেই পারছেন যে বিশ্ব জুড়ে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আন্তর্জাতিক স্তরে যে নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের যে সংকট, ধর্মান্ধতা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, সব মিলিয়ে যে পরিস্থিতি, রাজনীতির যে নিম্নমানতা, সব মিলিয়ে মানুষ তো শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে, সমাজ জীবনে কেউ তো সুস্থ নেই। হ্যাঁ, আমরা স্ট্রাগল করে করে বাঁচছি এবং সেজন্যই তো এত সমস্যা। মানে যেভাবে আমরা জীবন ধারণ করছি তাতে আমরা আরো বেশি করে মানসিক রোগের শিকার হয়ে পড়ছি। ঠিক। তো পরিসংখ্যান অনুযায়ী আমরা, যেটা আমি একটু আগে বললাম, যে WHOর রিপোর্টে বলা হচ্ছে, তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে যে প্রতি 8 জনের মধ্যে একজনের মেন্টাল ডিসঅর্ডার রয়েছে। তার মানে এমন তো, মানে আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা মানে মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি, কিন্তু তারা জানি না, মানে আমরা জানি না যে আমাদের মেন্টাল ডিসঅর্ডার আছে, তাই না? এরকম হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। তো এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আমার মনে আসছে, সেটা হচ্ছে যে আমরা বুঝবো কিভাবে যে মেন্টাল ডিসঅর্ডারের শিকার হয়েছি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। মানে না বুঝলে তো সেটা সমাধান করার জন্য আমরা কনসালটেন্টদের কাছে যাব না, বা ঠিকঠাক যা করা উচিত সেটা করব না। মানে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে সেটা জানাও দরকার। মানে আমি বলতে চাইছি যে মেন্টাল ডিসঅর্ডার আছে অথচ বুঝতে পারছি না, তাহলে তো সেটা তো নিজে নিজে বুঝবো কিভাবে? হ্যাঁ, মানে এটা তো বাড়তেই থাকবে তাহলে। হ্যাঁ,
তো যদি আর্লি প্রিভেনশনের কথা ভাবি তাহলে তো বোঝাটা খুব জরুরি। খুব জরুরি। তো কিভাবে বুঝবো? এই অ্যাওয়ারনেসটা সবসময়, মানে অ্যাওয়ারনেস ইজ দ্য কিং, আমরা বলি সবসময়, বোঝাটা খুব জরুরি। এবং সেজন্য কতগুলো একদম রেড লাইন কিছু সিমটম থাকে, সেগুলো একদম প্রাথমিক স্তর থেকে কিন্তু আমাদের মধ্যে দেখায়। যেমন ধরুন অনেক মানুষ আছে যে সব কাজকর্ম করছেন কর্মজীবনে, বাড়িতে বাইরে সব কিছু, কিন্তু হঠাৎ করে কিছুদিন থেকে তিনি বলছেন যে আমার আর ভাল লাগছে না, আমার মুড সুইং হচ্ছে খুব, মানে মুড স্টেবল থাকছে না, ঠিক থাকছে না। এই মুড, মানে মানুষের মুড খুব ইম্পর্ট্যান্ট, মানে কাজ করার কথা সেটা তার পিক পারফরমেন্স আওয়ার সেই সময়, কিন্তু বলছেন তার লো মুড হচ্ছে, মুড সুইং হচ্ছে, আর ভালো লাগছে না, কাজটা হয়তো 2 ঘন্টার কাজ 10 মিনিট পরে বলছেন আমি আর কনসেন্ট্রেট করে ফোকাস করে কাজটা করতে পারছি না। এটা যদি একজন সুস্থ মানুষের ক্ষেত্রে ঘটে তাহলে কিন্তু সেটা একটা ডিসঅর্ডার হিসেবেই ধরা হবে, এবং সেটা অবশ্যই মানসিক ডিসঅর্ডার। এছাড়া অনেকে দেখবেন যে কাজ তিনি করতে পারেন, করছেনও অনেক দিন অনেক বছর ধরে, কিন্তু হঠাৎ বলছেন যে এই দায়িত্বটা আমায় দেওয়া হয়েছে, আমি মনে হয় এটা করতে পারবো না। এই যে ভয় চলে আসা, ভয় যে সবসময় অমূলক হয় এমন নয়, হয়তো তার সেই যোগ্যতা নেই তা তো নয়, তিনি সেটা অলরেডি করছেন এমন প্রতিষ্ঠিত কাউকে, এবং যিনি এক্সপিরিয়েন্স তাঁকে দেওয়া হলো সেই কাজটা, কিন্তু তিনি কাজটা অফিসে বা যেখানে পারফর্ম করার তিনি করতে পারছেন না ঠিকভাবে, ভয় পাচ্ছেন। হয়তো করলে করে ফেলবেন, কিন্তু তিনি করতে চাইছেন না, যে না আমি এটা পারবো না। এটা হঠাৎ করে শুরু হয়েছে, যেটা আগে তিনি সানন্দে হাসি মুখে করেছেন, যতটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল তার থেকে বেশিও পারফর্ম করেছেন এবং সাফল্যের সাথে করেছেন, খুব মোটিভেটিং কাজ, ইন্সপায়ারিং কাজ, কিন্তু তিনি হঠাৎ বলছেন যে আমার খুব ভয় লাগছে, আমি পারবো না, এটা অন্য কাউকে দিয়ে। এটা মেন্টাল ডিজিজ হতে অবশ্যই অবশ্যই ভয়। তো এই ভয় থেকে কি হবে জানেন? প্রথম তো ফিয়ার, এমন জাঁকিয়ে বসবে, তখন এটাকে বলা হবে যে ফিয়ার সাইকোসিস, মানে সাইকোটিক স্টেটে চলে যাবে রোগ, তখন সেটা রোগের পর্যায়ে চলে যাবে। আচ্ছা, এমন তো হতে পারে যে তার কোনো একটা ফ্যাক্টরের জন্য মনে হচ্ছে যে তার ভয় লাগছে, বা ফ্যাক্টর নেই যে ক্ষেত্রে, মানে ধরুন সেই কাজ তিনি 2 বছর ধরে করছেন, মানে আগেও করেছেন, হ্যাঁ করেছেন, করে আসছেন, হ্যাঁ, এবং তিনি হয়তো সবচেয়ে ভালো এক্সপার্ট, তিনি আবার বলছেন যে না আমার ভয় লাগছে, আমি পারবো না, আমি ঠিকঠাক পারফর্ম করতে পারবো না, হচ্ছে না, এরকম ক্ষেত্রে। আরও একটা ক্ষেত্রে দেখবেন বোঝা যায় আমাদের ঘুম কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। তো স্লিপ প্যাটার্ন যদি হঠাৎ করে চেঞ্জ হতে শুরু করে, মানে একজন সুস্থ মানুষ তিনি হঠাৎ করে খুব বেশি ঘুমোচ্ছেন, মানে অফিস যাওয়ার সূত্রে তিনি হয়তো সকাল 7টায় উঠে রেডি হয়ে 9টায় বেরোন, যেমন যা ছিল, হঠাৎ তিনি দেখছেন যে আরও 1 ঘন্টা বেশি ঘুমোচ্ছেন 8টা পর্যন্ত, তারপরেই পরিমরি করে নাকে মুখে গুঁজে অফিস বেরোচ্ছেন, কেননা 9টায় বা 10টায় বেরোতেই হবে যেভাবে। তো এই যে ওভার স্লিপিংটা সবসময় কিন্তু উল্টোভাবে, যদি ইনসমনিয়া মানে ঘুম হচ্ছে না, সেটাও কিন্তু মানসিক অসুস্থতার লক্ষণ। তারপরে দুটোই হতে পারে, হ্যাঁ, বেশি ঘুমোচ্ছে বা কম ঘুমোচ্ছে, মানে হাইপারসমনিয়া বলি বেশি ঘুমটাকে, আর ইনসমনিয়া বলি মানে এটা আপনি বলছেন হতে পারে, তাই তো? হ্যাঁ হতে পারে, একটা কারণের জন্যই যে মানসিক সমস্যা হচ্ছে এমন নয়, সেটা হয়তো অন্য খুব স্পেসিফিক কারণের জন্য তার হয়তো স্লিপ কোয়ালিটিটা ইমপ্রুভ করেনি, স্লিপ সাইকেলটা রেগুলার নেই, সেজন্য হতে পারে। কিন্তু অন্য অনেক কারণের সাথে যদি ঘুম, এই যে ভয় পাওয়া, উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো হতে পারে। তারপরে দেখুন আমরা যে কাজ করি, সে পেড আনপেড যাই হোক, চ্যারিটি যেখানেই, তো ইন্টারেস্ট থাকে তবেই না করি আমরা, ইচ্ছে থাকে, ইন্টারেস্ট থাকে, কিন্তু সেই মানুষটি বলছে আমার আর এটা করতে ভালো লাগছে না, মানে ইন্টারেস্টটা কমে যাচ্ছে কাজ করার, সেটাই কালক্রমে কিন্তু বড় মানসিক রোগ ডেকে আনবে, সেটারই তার পূর্ব লক্ষণ। এই যে প্রথমে মুড সুইংয়ের কথা বললাম, বাকি যেগুলো বললাম সবটাই মানসিক স্তরে। আবার এই মানসিক সমস্যা হচ্ছে তার কিছু ফিজিক্যাল সিমটম আছে, আমরা OMS বলি, অর্গ্যানিক মেন্টাল সিনড্রোম, মানসিক কারণে অর্গ্যানিক সিমটম বা ফিজিক্যাল সিমটম। যেমন অ্যাপেটাইট, খিদে প্রচণ্ড বেড়ে যাচ্ছে বা একদম কমে যাচ্ছে, দুরকমই হতে পারে। মানে সে মানুষটা সবটাই গোছানো, অর্গানাইজড ছিল, খাওয়া দাওয়া সারাদিনের প্ল্যান, হঠাৎ করে প্রচণ্ড বেশি খেতে শুরু করেছেন, অথবা একদমই খাচ্ছেন না, মানে অর্ধেকও হয়ে গেছে, এটাও হতে পারে। এটা তো খুব অদ্ভুত শুনতে, অদ্ভুত, হ্যাঁ না? ধরুন কারোর খিদে কারণ, হ্যাঁ, বেড়ে গেল, সেটা যে মানসিক রোগের না, শুনুন, কেন না, ধরুন আপনি এখানে আলোচনা করছি, হঠাৎ আমার একটা দুঃসংবাদ আসলো, কোনো নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদ, বা ধরুন আমি আপনি টেবিলে বসে খাচ্ছি কোনো খাবার, বেশ সাবাউর ফুড খাচ্ছি আমরা, হঠাৎ একটা ফোন আসলো আমার কোনো নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছে, আমি আর খেতে পারবো না, তাই না? তো খিদে তো পেটে আছে, তাহলে এটা খেয়ে আমি তো দৌড়ে যেতে পারবো না, আমাকে খেতে তো 5 মিনিট লাগবে, 10 মিনিট, তাহলে আমি তো খেতে পারি, কিন্তু সেই আনন্দ নিয়ে আর আপনি মুখে গ্রাস তুলতে পারবেন না, ইচ্ছেই করবে না, তাহলে খাবারটাও তো মানসিক। মানে আপনি বলতে চাইছেন যে মানসিক ব্যাপারের সাথে খাবার দাবার ইনটেকটা, ফুড ইনটেকটা অবশ্যই রিলেটেড। এবং কোনো মানুষ দেখবেন, সে বিজনেসম্যান হোক, ওয়ার্কিং প্রফেশনালস হোক, বা ছাত্রছাত্রীরা যেই হোক না কেন, অনেকে দেখবেন যে সোশ্যাল উইথড্রয়াল, এই কথাটা
বলি আমরা, তারা হয় মানে সমাজ থেকে গুটিয়ে নিচ্ছে, মানে যে পরিসরে মিশতেন সেখানে মিশতে চাইছেন না, বাড়িতেই থেকে যাচ্ছেন। কেন সেটা? মানে বিকেলবেলা গিয়ে মাঠে খেলাধুলা করা বা বসে আড্ডা দেওয়া বা অফিস থেকে বেরিয়ে কোনো একটা কাজ করা, বন্ধুদের সঙ্গে মিট করা, এগুলো তো চলতেই থাকে মানুষের, তবে না মানুষের স্বাস্থ্যকর জীবন। কিন্তু তিনি হঠাৎ সেটা বন্ধ করে দিচ্ছেন, আস্তে আস্তে করছেন না। এই যে এতগুলো কথা বললাম, এবং পাশাপাশি আরও একটা জিনিস আমরা দেখি যে সাবস্ট্যান্স ইউজ শুরু করে, মানে যে মানুষটি নেশা করতেন না, হঠাৎ তিনি বললেন, জানিস তো আমার খুব ভালো লাগছে, আমি এখন সিগারেট খাওয়া ধরেছি, মানে খুব গর্বের সঙ্গে বলছেন তিনি। এগুলো কিন্তু মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। এগুলোই মূলত হয়। আর কোনো ফ্যামিলিতে আমার কেউ মানে সিমটম হিসেবেই দেখা দেয়, কিন্তু রোগ হিসেবে নয়। ধরুন সেলফ হার্ম করতে শুরু করে, নিজেকে নিজে দেওয়ালে মাথা ঠুকলো, হঠাৎ একটা রাগ হলো, তাতেই আপনি ভাবুন তো প্রচণ্ড রাগে ওটা করে ফেলেছে, না ওটা একদিনের এফেক্ট নয়, এটা ইন দ্য লং রান এটা মানসিক, আমরা আলোচনা করছি মানসিক সমস্যা নিয়ে, এই সমস্যাটাই তখন মানসিক রোগে পর্যবসিত হবে। তারই পূর্ব লক্ষণ এগুলো, এই যতগুলো কথা বললাম এগুলো দিয়ে এগুলো নিজেরা বুঝে নিতে পারি যে হ্যাঁ মানসিক সমস্যা আছে, এবং রোগের পর্যায়ে যাওয়ার আগে এর জন্য কী প্রিকশন নেওয়া উচিত সেগুলো আমাদের নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা তো যেরকমটা জানি শুনেছি যে মানসিক সমস্যা বা মেন্টাল ডিসঅর্ডার তো অনেক রকমের হয়, তো এই কত রকমের হয় এই প্রকারভেদটা যদি আমাদের একটু বলেন অডিয়েন্সকে, কত রকমের মানে মেন্টাল ডিসঅর্ডার হতে পারে? মানে যেটা আপনি হ্যাঁ মানে মেন্টাল ডিসঅর্ডার থেকে মানসিক রোগ যখন বলছেন আর কি, ডিসঅর্ডারগুলো রোগের পর্যায়ে গেলে, মানে আমরা তো আলোচনা করছি ডিসঅর্ডার, এবার সেই ডিসঅর্ডার তো যদি আমরা নিজেরা চিনতে না পারি তাহলে তো ঠিক করতে যেতে পারবো না, এবং যদি সেটা বাড়তে বাড়তে রোগের পর্যায়ে পড়ে তাহলে কত ধরনের রোগ হয়, কি হয় সেটা আপনি জিজ্ঞেস করছেন। অনেক ধরনের রোগ হয় মানসিক, তো আমি একদম নির্দিষ্ট করে যেগুলো বড় ক্যাটাগরির, মানে যেগুলো খুব বেশি দেখা যায় সেগুলোই বলি। যেমন ধরুন মুড ডিসঅর্ডার হয়, মুড সুইং হয়তো বলছিলাম আমরা একটু আগে। তো এই মুড ডিসঅর্ডার ইটসেলফ তখন একটা ডিজিজ, এবং তার ক্যাটাগরিতে দুটো ডিজিজ আছে, একটা হচ্ছে ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন, আর একটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। মেন্টাল ডিপ্রেশন মানে মানসিক অবসাদ, বুঝতেই পারছেন, আর বাইপোলার ডিসঅর্ডারে মানে দু ধরনের সিমটম দেখা। একটা মানুষ কিছুক্ষণ খুব আনন্দে আছে, কিছুদিন খুব আনন্দে আছে, আবার কিছুক্ষণ বা কিছুদিন খুব দুঃখের মধ্যে আছে, এই আবর্ত চলে, সাইক্লিক অর্ডারে চলে। এটা সবটাই কিন্তু মুড ডিসঅর্ডারের রোগ। মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে একটা মুড ডিসঅর্ডার ডিজিজ, আর বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে এটাও একটা মুড ডিসঅর্ডার ডিজিজ। আর যেমন হতে পারে ধরুন অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে অ্যাংজাইটি একটা রোগ, অ্যাংজাইটি নিউরোসিসও আমরা বলি, সেটা কতগুলো ডিজিজ ফর্মে বলা হয়, যেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার বলি আমরা, বা প্যানিক অ্যাটাক, আর একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, গ্যাড বলি, জিএডি। এই দুটো রোগ হচ্ছে মানে ওই অ্যাংজাইটি মানে উদ্বেগ উৎকণ্ঠা এগুলো চলতে থাকে, এটা একটা ডিজিজ। এই ডিসঅর্ডারের মধ্যে পড়ে সাইকোটিক ডিসঅর্ডার। সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে স্কিজোফ্রেনিয়া বলে একটা রোগের নাম শুনছেন, মানে স্কিজোফ্রেনিয়া মানে হচ্ছে দ্বিখণ্ডিত মন, স্কিজো মানে হচ্ছে দ্বিখণ্ডিত, আর ফ্রেন মানে হচ্ছে মন, এগুলো আজকাল এটা খুব শোনা যায়। হ্যাঁ, তো দ্বিখণ্ডিত মন মানে আমাদের যে বাস্তব চিন্তাভাবনার জগৎ আর কল্পনার জগৎ দুটো নিয়ে খুব সমস্যা তৈরি হয়। একটা মানুষের ডুয়াল পার্সোনালিটি, স্প্লিট পার্সোনালিটি তৈরি হয়ে যায়, এটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। এরও আবার অনেক ভাগ আছে, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, হেভিফেনিক স্কিজোফ্রেনিয়া, অনেক ধরনের, ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া, অনেক কিছু আছে। সেগুলো তো রোগের পর্যায়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো এই যেটা বলছিলাম যে সাইকোটিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, ফাংশনাল সাইকোসিস বলা হয়। এছাড়া এই মানসিক সমস্যাগুলোর মধ্যে বলতে পারি আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা, সেটাকে আমরা বলি বিপিডি, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে বর্ডার লাইন মানে বুঝতেই পারছেন যে বর্ডার লাইন ক্রস করলেই সমূহ বিপদ, এবং সেই স্টেজেই অনেক আচরণগত অ্যাগ্রেশন মানে বিহেভিয়ারাল অ্যাগ্রেশন দেখা দেয়, সেগুলো একটা ডিজিজ যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্যাটাগরিতে ফেলি। আরও ছোটো ছোটো কিছু কন্ডাক্ট ডিসঅর্ডার এসব তো আছেই। এছাড়া ইটিং ডিসঅর্ডার, এই যে বলছিলেন না খাবার দাবার খুব বড় জিনিস, ইটিং ডিসঅর্ডারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, মানে কম খায় খুব, বলছি আমি ব্যাপারটা বুঝি, আর একটা হচ্ছে যে বুলিমিয়া নার্ভোসা। মানে ধরুন অ্যানোরেক্সিয়া নার্ভোসা যখন যাদের হবে, ধরুন একটি 18-19 বছরের মেয়ে, সে টিভিতে ধরুন খাবার দাবারের যে চ্যানেল সেখানে অনুষ্ঠান শোনে খুব মন দিয়ে, এ নিয়ে চর্চা করে, সব করে, কিন্তু খাওয়ার সময় সামান্য একটু খায়, মোটা হয়ে যাওয়ার ভয়। মানে এটা একটা রোগের পর্যায়ে চলে যায়, বুলিমিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলা হয়। আবার উল্টোটাও আছে, বুলিমিয়া নার্ভোসা, রাত্রিবেলা পেট ভরে খাওয়া হয়ে গেছে, কিন্তু সবাই ঘুমিয়ে পড়লে সে উঠে গিয়ে ফ্রিজ খুলে আবার গপ গপ করে লুকিয়ে আরও কিছুটা খাবার খেয়ে ফেলছে, অনেক বেশি এক্সেসিভ, মানে এটা চোখের নেশা আমরা বলি না, তো এটাও কিন্তু একটা ডিজিজ এবং মানসিক রোগ। সেটা ইটিং ডিসঅর্ডার অবশ্যই একটা মানসিক রোগ।
মানে বুলিমিয়া নার্ভোসার ট্রিটমেন্ট হয়, তার থেরাপি আছে, মেডিকেশন আছে, অ্যালোপ্যাথিতে আছে, হোমিওপ্যাথিতে আছে, সব জায়গাতেই আছে, বিভিন্ন থেরাপিও আছে, মানে ক্রাইসিস ইন্টারভেনশন বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এগুলোকে ঠিক করা যায়। এছাড়াও আছে ধরুন বলতে পারি সমস্যাগুলোর মধ্যে অন্যতম আরও একটি জিনিস হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার মধ্যে পড়ে ADHD আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এ দুটোকে বলা হয় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখানে অনেক ধরনের সিমটম থাকে, আপনারা জানেন যে এখানে থাকে বলতে বিহেভিয়ারের চেঞ্জেস থাকে, তারপর হাইপার অ্যাক্টিভিটি থাকে, ইমোশন কন্ট্রোল সেন্টার স্টেবল থাকে না, সেন্সরি ইস্যুস থাকে, কগনিটিভ ডিক্লাইন থাকে, লার্নিং ডিসেবিলিটিস থাকে, মোটর স্কিলস, ফাইন মোটর, গ্রস মোটর ইনকোঅর্ডিনেশন থাকে, অনেক কিছু থাকে। সব মিলিয়ে এটাকে বলা হয় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। এগুলো কিন্তু মানসিক সমস্যার মধ্যে পড়ে, যেগুলো আজকাল বেশি দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, মানে খুব অ্যালার্মিং আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং বিশ্বজুড়ে। এছাড়া এই ক্যাটাগরিতে আমরা আরও যেটা বলতে পারি, ধরুন সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার, মানে ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এগুলো তার সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তো এখন সবচেয়ে বড় অ্যাডিকশন, তাই না? মানে এখান থেকে ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, এটা ইটসেলফ একটা ডিসঅর্ডার। আচ্ছা, মানে ইটসেলফ ডিসঅর্ডার। কারণ ওই যে আপনি বলতে চাইছেন যে কেউ যদি ধরুন অনেক মানে প্রয়োজনের বাইরে বা ধরুন 7-8 ঘন্টা বা 10 ঘন্টা ফোন নিয়ে, দরকার নেই 7-8 ঘন্টাও লাগবে না, মানে একটা তো লিমিটেড 2 থেকে 3 ঘন্টা। আপনি 5 ঘন্টার বেশি কেউ 5 ঘন্টা যদি 1 মাস করে তো তার সব কিছুই অ্যাবনর্মাল হয়ে যাবে। ব্রেন নিউরোকেমিস্ট্রি, ব্রেন মরফোলজি এবং তার বিহেভিয়ার, যেটা শুনি আর হ্যাঁ করে তো আমাদের দেশে করে, প্রচুর মানুষ করেন, কোটি কোটি মানুষ করেন। সেজন্যই তো এত মানে মানসিক স্বাস্থ্যের এত বেহাল দশা। সেখানে ইলিসিট কন্টেন্ট দেখছেন, তাই না? মানে নিজের যে কালচারাল স্ট্যান্ডার্ড বলে আর কিচ্ছু অবশিষ্ট নেই। যা খুশি দেখছি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, অনেক 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 ইয়াংস্টার যারা তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। দেখবেন আমাদের যে ছেলে মেয়েদের, সন্তান সন্ততিদের যে ইন্টেলিজেন্স, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে আর বিজ্ঞানী জন্মাবে কিনা আমার সন্দেহ আছে ভবিষ্যতে। মানুষ শ্যালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্যই তো পৃথিবীর অনেক দেশে চিন্তা করা হচ্ছে যে কিভাবে ছোটদের থেকে মোবাইল সরিয়ে রাখা যায় একটা বয়স পর্যন্ত, সব অনেক চিন্তা ভাবনা হচ্ছে। তো যে কথা হচ্ছিল এই সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার, আমরা আগে শুনতাম যে অ্যালকোহল অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, তাই না? হেরোইন, কোকেন এসব ছিল, সিগারেটের নেশা ছিল, কিন্তু আছে তো অবশ্যই আছে, প্রবলভাবে আছে। এবং সম্প্রতি মানে যোগ হয়েছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, যেটা খুবই ভয়ঙ্কর। আরেকটা যেটা বলবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে স্ট্রেস বলবো না, এটাকে বলবো ট্রমা রিলেটেড ডিসঅর্ডার, যেটা একটা রোগেই পাওয়া যায়, সেটাকে বলি আমরা PTSD, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানে কোনো মেন্টাল ট্রমার কারণে যে স্ট্রেস হচ্ছে, সেটা হাত থেকে আর বেরোতে পারছে না, এটাও একটা মানসিক সমস্যা। একটা উদাহরণ দিয়ে যদি বলেন। মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস মানে ধরুন একটি ছোট্ট মেয়ে, সে ফ্যামিলির কারোর দ্বারা ধরুন সেক্সুয়ালি হ্যারাসড হয়েছিল, সেটা কাউকে বলতে পারছে না, সে বলতে পারেনি, তাই নিয়ে তার মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, তার থেকে সে স্ট্রেস, এবং যতক্ষণ না সেটা বলতে পারছে, তার মধ্যে যে চলছে, এর থেকে তো অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। মানে আত্মহননের পথ অনেক কিশোরীরা বেছে নেয়, এরকম হতে পারে। ট্রমা মানে মেন্টাল ট্রমা, মৃত্যুর সংবাদও হতে পারে। হ্যাঁ, মৃত্যু সংবাদও হতে পারে, বা কোনো ধরুন ফাইন্যান্সিয়াল লস খুব বড় ধরনের, সেটাও মেন্টাল ট্রমা তো অবশ্যই, সেগুলোর কারণে হতে পারে। তো এই মোটামুটি ক্যাটাগরি যেগুলো মানসিক মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যাগুলোর মধ্যে পড়ে। আচ্ছা, আপনি তো এই রোগগুলোর নাম বললেন, তো আমরা যদি খুব সংক্ষেপে জানতে চাই যে এগুলো হওয়ার কারণটা কি? কারণ হ্যাঁ, মানে ধরুন নিউরো ডেভেলপমেন্টাল একটা সেগমেন্ট হলো, সেটা তো জন্মগত, কিন্তু যেটা জন্মগত নয়, হ্যাঁ, মানে সুস্থ বাচ্চা মানসিক মানে মেন্টাল ডিসঅর্ডারের শিকার হচ্ছে, এটার কারণ যদি আমি সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। খুব সংক্ষেপে বলবো, কেননা এই তো প্রত্যেকটা ডিজিজের আলাদা করে তো কারণ থাকে। তো আমরা একদম খুব সংক্ষেপে যেটা বলবো, যে একদম গ্রসলি যদি আলোচনায় আমরা আসি, বায়োলজিক্যাল কিছু কারণ থাকে, মানে জেনেটিক কিছু কারণ থাকে, ব্রেন কেমিস্ট্রির চেঞ্জেস কিছু কারণ থাকে, আর বিভিন্ন ইনজুরির কারণে, ব্রেনে ইনজুরি থেকেও কারণ হতে পারে। তো বেশি পাওয়া যায় ব্রেন কেমিস্ট্রির চেঞ্জ। এখন ব্রেন নিউরোকেমিস্ট্রিতে কিছু নিউরো ট্রান্সমিটার আছে, যেগুলোর নাম আপনারা শুনছেন, আমরা সবাই শুনছি, সাম্প্রতিককালে আলোচিত হচ্ছে বেশি এই যে ডোপামিন, সেরোটোনিনের কথা। তো এই ডোপামিন, সেরোটোনিন, গাবা
যেটা ফুল ফর্ম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, এরকম 8টি নিউরো ট্রান্সমিটার আছে, সঙ্গে এন্ডরফিন, অক্সিটোসিন। এইগুলোর ইমব্যালেন্স থেকে বিভিন্ন জিনিস হতে পারে। কোনটার থেকে কি হচ্ছে সেগুলো, কোনোটা ডোপামিনের কারণে, কোনোটা সেরোটোনিনের ইম্পেয়ারমেন্টের কারণে। তো এগুলো হচ্ছে ব্রেন নিউরোকেমিস্ট্রি চেঞ্জেসের জন্য। এছাড়া সাইকোলজিক্যাল কিছু কারণে মানসিক সমস্যা হতে পারে, যেমন এই যে বলছিলাম যে মেন্টাল ট্রমা, যেটা হচ্ছে কোনো মানসিক মেন্টাল ট্রমা থেকে হতে পারে। কর্মজীবনে প্রচণ্ড স্ট্রেস নিতে 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 আস্তে আস্তে সেই স্ট্রেস মানসিক অবসাদে চলে আসলো, রোগ হিসেবে দেখা দিল, সেটা হতে পারে। কিছু ইমোশনাল কনফ্লিক্ট মানুষের জীবনে থাকে, সেটা দাম্পত্য কলহ হতে পারে, অন্যান্য বন্ধুদের সঙ্গে, সব মিলিয়ে যে আনরিজলভড কনফ্লিক্টস, সেটাকে যতক্ষণ না রিজলভ করতে পারছি এই লাইফ ইভেন্টসের ঘটনাগুলো, তখন তার থেকে আস্তে আস্তে কিন্তু মানসিক রোগ হতে পারে। কেউ ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে চলে যায়, কেউ স্কিজোফ্রেনিয়া হতে পারে। এই যে দেখবেন এই 2020 সালে যে লকডাউন হলো, লকডাউনের পরে লক্ষ লক্ষ লোকে কিন্তু এই যে হাত ধুইতে হতো আমাদের, শুধু ওসিডি তো একই কাজ বারবার করার অভ্যাস, মানে অবসেশন এবং কম্পালশন থেকে। তো আমরা আমাদের ক্লিনিকেও দেখি যে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে ওসিডি রোগে আক্রান্ত হয়েছেন। আচ্ছা, এটা তো এছাড়া আমরা বলবো যে এনভায়রনমেন্টাল কারণে অবশ্যই মানসিক রোগ হয়, সেটা হচ্ছে ফ্যামিলি ডিনামিক্সের কারণে। মানে বুঝতেই পাচ্ছেন যে পরিবারে যদি সারাক্ষণ অশান্তির আবহ চলে, হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ ঝগড়া করে, একটি ছোট বাচ্চা কি পরিবেশে বড় হচ্ছে, তার মানসিক স্বাস্থ্য কি করে ভালো থাকবে? সেও বড়দের মতো খিটখিটে হবে, রাফ ল্যাঙ্গুয়েজ মানে স্ল্যাং ইউজ করতে শিখবে, অন্যকে অশ্রদ্ধা করতে শিখবে, কালক্রমে তার বিহেভিয়ার বা কন্ডাক্ট ডিসঅর্ডার দেখা দেবে। এটা তাহলে পরিবেশগত কারণ? হ্যাঁ, অবশ্যই। এবার এনভায়রনমেন্টাল কজ, পরিবেশগত কারণে। এছাড়া ধরুন সোশ্যাল প্রেশার, হয় না, আমরা সমাজে তো অনেক চাপ নিয়ে বাঁচতে হয়, সেটা ধর্মীয় চাপ হতে পারে, সামাজিক রাজনৈতিক চাপ হতে পারে। সেসব চাপ এমনভাবে কারোর ক্ষেত্রে জোর করে চাপিয়ে দেওয়া হয়, যেটা সহ্য করতে না পেরে মানুষ কিন্তু স্ট্রেসের শিকার হয় এবং তার থেকে আস্তে আস্তে মানসিক অবসাদের শিকার হয়, সেটাও হতে পারে। এছাড়া আরও কিছু এক্সট্রিম লাইফ ইভেন্টস আছে, যেগুলো হলে মানে যদি ধরুন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেল, একটি সন্তান, সেই সন্তান অবস্থা বুঝতেই পারছেন সে কীভাবে বড় হচ্ছে, তার মানসিক রোগ হওয়া কিছু অস্বাভাবিক না, সেগুলো হতে পারে। মানে আপনি বলতে চাইছেন স্ট্রেস থেকে? হ্যাঁ, মানে মানসিক যা কিছু হওয়ার সূত্রপাত কিন্তু স্ট্রেস, একটা প্যাসেজ পুরো স্ট্রেস হবে। তাহলে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করি, তাহলে যে কোনো কারণেই যদি কেউ বেশি স্ট্রেসড হন, তাহলে সেখান থেকে সেটা কালক্রমে মানসিক রোগে পরিণত হতে পারে। মেন্টাল ডিপ্রেশন হতে পারে, স্কিজোফ্রেনিয়া হতে পারে, ওসিডি হতে পারে, প্যানিক ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি নিউরোসিস হতে পারে, ফিয়ার সাইকোসিস হতে পারে, সব কিছু হতে পারে। বা সহ্য করতে না পেরে ওই সাবস্ট্যান্স ইউজ করতে শুরু করলো, মানে ওই ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ নিতে শুরু করলো, এভাবেই হতে পারে। আচ্ছা, তো ডাক্তারবাবু, আমরা তো এতক্ষণ বিভিন্ন মানসিক মানে মেন্টাল ডিসঅর্ডারের আমরা কারণ নিয়ে আলোচনা করলাম। তো এই প্রসঙ্গে আপনি অনেক রোগের কথা বললেন, অনেক রোগ যেগুলো আমরা অনেকেই জানি, বা অনেক টার্ম আমরা পেলাম যেগুলো আমরা জানি না। তো যাই হোক, সামগ্রিকভাবে যদি প্রত্যেকটা মানসিক রোগ যেগুলো সচরাচর হয়ে থাকে, তার লক্ষণ কিছু আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন, মানে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ, এই মোটামুটি 2-3টে সিমটম মানে এই রকম রোগ হতে পারে। অনেকগুলো রোগের কথা আমি খুব সংক্ষেপে একটু একটু করে বলি। প্রথমেই বলি মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদের সিমটমের কথা। মানসিক অবসাদ যখন হবে, তখন তার প্রচণ্ডভাবে মুড সুইং হবে, লো মুড হতে শুরু করবে এবং কোনো কাজ করতে তার ভালো লাগবে না, নিজের পছন্দের জিনিস অন্য কাউকে দিয়ে দেবে, আর বাঁচতে ইচ্ছে করবে না। কখনো কখনো বলবে যে আমি চলে গেলেই এই ফ্যামিলির মঙ্গল হবে, তোমাদের সবার মঙ্গল হবে, বাড়ির লোককে বলতে শুরু করবে। এবং সবসময় এইসব সুইসাইডাল থটস বিভিন্নভাবে আসবে। যেসব কাজকর্ম করছেন তিনি বা পড়াশোনা করছেন, কোনো কাজই মনোসংযোগ দিয়ে করতে পারছেন না এবং ঘুম একদমই কমে যাবে, ইনসমনিয়া, পুরো স্লিপলেসনেসের অবস্থা তৈরি হবে। আর সবসময় মনে হবে যে আমি একদম ওয়ার্থলেস, আমার কোনো দাম নেই পৃথিবীতে, আমার এই পৃথিবীতে আসারই দরকার ছিল না, আমি এসে সংসারের কোনো উপকার হয়নি, ফ্যামিলির, সমাজেরও, এরকম ফিলিংস হবে। এবং সুইসাইডাল থটসের পাশাপাশি সুইসাইডাল অ্যাকশনসও নিতে শুরু করবে, কারণ এটা একটা এক্সট্রিম ডিজিজ, মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক অবসাদ। এটা হলো মানসিক অবসাদ। এছাড়া ধরুন অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের হয়, তাদের ক্ষেত্রে কি হয় না, তারা সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে, ভয়ের পরিবেশে থাকে। এই বুঝি এই ক্ষতি হয়ে যাবে, এই বুঝি এই হয়ে যাবে, এই ধরনের চিন্তা। আর এটা হলেই কি হবে, আমাদের ছটফটানি বাড়বে, রেস্টলেসনেস বাড়বে, আমাদের মানে মন খারাপ করার পাশাপাশি সবসময় যে কি হয় একটা মানে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করবে সবসময়ের মধ্যে। আর এটা হলেই আমাদের হার্টবিট বাড়তে শুরু করবে,
অনেক বেশি, আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে, শর্টনেস অফ ব্রিথ যেটা বলা হয়, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারে কিন্তু এটা শুরু করে। ডিপ্রেশনের মতো এখানেও কিন্তু মনোসংযোগ এবং ফোকাস করতে, কাজকর্মের এবং পড়াশোনারও খুব অসুবিধা হতে শুরু করে, এবং ভয়ের পরিবেশের থেকে কিছুতেই বেরোতে পারে না, সব কিছুর মধ্যেই মানে মনে করে যে বড় কিছু সর্বনাশ যদি কিছু হয়ে যায়, এই ভাবনায় সে বোধ হয়ে থাকে সবসময়। এটা হচ্ছে অ্যাংজাইটির ক্ষেত্রে হয়। এছাড়া ধরুন হতে পারে বাইপোলার ডিসঅর্ডারের কথা বলি। বাইপোলার ডিসঅর্ডার আজকাল শুনছেন, তো এটা তো অল্টারনেটিং এপিসোড, মানে কিছু সময় সেই পেশেন্ট খুব এক্সাইটেড মুডে থাকে, হ্যাঁ, মানে আর কিছু সময় সে খুব ডিপ্রেসড মুডে থাকে। তো এই দু ধরনের সিমটম যখন দেখা যায়, মানে কদিন সে খুব হই হুল্লোড় করে কাটাচ্ছে, হাসি আনন্দ সব কিছু করছে, আবার কদিন খুব অবসন্ন হয়ে আছে, স্নান করছে না, খাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না, কর্মস্থলে যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই কদিন শব্দটা এটা বিভিন্নভাবে হয়, মানে অল্টারনেট ভাবে হয়, মানে ধরুন দু পাঁচ দিন, আবার উল্টো দিকে 2-5 দিন। মানে এমন কি হতে পারে যে এই সকালবেলায় ঠিক ছিল, আবার সকালবেলায় কিছুক্ষণ পরে একদম চেঞ্জ হয়ে গেল। দুটো এপিসোডকে এভাবে বলা হয়। একটা ওটাকে বলা হয় ম্যানিয়াক ডিপ্রেসিভ সাইকোসিস, মানে এই বাইপোলার ডিসঅর্ডারটা কিভাবে বলা হয় ম্যানিয়াক ডিপ্রেসিভ সাইকোসিস, মানে ম্যানিয়াক সাইকোসিস মানে ম্যানিয়ার ফর্মে আছে, দারুণ আছি, বিন্দাস আছি, খুব ভালো আছি, সব ঠিকঠাক। আর একটা হচ্ছে ডিপ্রেসিভ সাইকোসিস, মানে একদমই কিছু ভালো নেই, গন্ডগোল। সেটা এবেলা ওবেলা চেঞ্জ হতে পারে, আবার 2-5 দিন পরে হতে পারে। আবার এমনও দেখেছি আমরা যে মানে ফোর্টনাইট, 15-20 ডেজের পরে আবার 15-20 ডেজ এরকম, বা 15-20 ডেজ হয়তো খুব ডিপ্রেসিভ মুডে ছিল, তারপরে ম্যানিয়াক এপিসোড চলে আসলো 5-7 দিন, আবার হয়তো 15-20 ভাবে, মানে এটা বাইপোলার ডিসঅর্ডারটা অনেক রকমের হতে পারে, ওর মানে ক্যাটাগরি অনেক রকমের। এছাড়া একটু আগে বলছিলাম ওসিডি নাম তো আজকাল খুব শোনা যায়, ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা তো অবসেশন আর কম্পালশন, মানে একই কাজ বারবার করতে ইচ্ছে হবে এবং একই চিন্তা খুব বড় করে চলে আসে নেগেটিভভাবে। মানে ধরুন ছোট্ট একটা ভাবনা, সেটা থট ব্রডকাস্টিং হয়, মানে ছোট্ট একটা ভাবনা সেটা এত বড় করে নিজের ভেতরে চলতে থাকে এবং সেটা নেগেটিভভাবে চলতে থাকে, হ্যাঁ। আর কিছু রিপিটেটিভ বিহেভিয়ার করে, মানে দেখবেন অনেকে আছে বাড়ি থেকে কোথাও বেরোচ্ছেন, কেউ নেই, তো তালা বন্ধ করেছে, একটু পথে এগিয়ে গিয়ে আবার ফিরে এসে তালাটা বন্ধ করে চেক করে দেখে নিল করেছে কিনা, বা আবার দরজা খুলে দেখলো ঘরের লাইট ফ্যান বন্ধ করেছে কিনা, যদিও তিনি করে গেছেন, এরকম ফিরে গিয়ে 2-3 বার এসে চেক করে যাচ্ছেন। সামান্য কিছু হাতে ময়লা লেগেছে, একবার হাত ধুইলেই হয় 2 মিনিটে আমাদের, তিনি হাত ধুয়ে এসে বসে আবার 2 মিনিট পরে আবার একবার গিয়ে হাত ধুইছেন। এরকম ওসিডির তো বিভিন্ন অনেক ধরনের সিমটম আছে, মানে এই ধরনের অবসেশন এবং এই ধরনের কম্পালসিভ বিহেভিয়ার, এইগুলো যখন দেখা যায় সেগুলো হচ্ছে ওসিডি রোগের লক্ষণ। এটা হতে পারে। আর যেটা বলছিলাম যে পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা তো বুঝতেই পারছেন যে লাইফ ইভেন্টস থেকেই হয়। তো সিমটম হিসেবে দেখা দেবে যে রিলেটেড কারণে হয়েছে, যেমন আপনি তখন বলছিলেন যে যদি কারোর মৃত্যু হয়, তো সেটাকে কেন্দ্র করে তার মধ্যে যে ট্রমাটা তৈরি হয়েছে, একদম যদি হঠাৎ করে প্রিয়জন কারোর মৃত্যু, মানে একজন ভালোবেসে বিয়ে করেছেন, হঠাৎ 2 বছর পরে ক্যান্সার হয়ে স্ত্রী মারা গেল, নিজের মানুষ, তাই না? তো সেই যে ট্রমা, এরকম সিমটম, সেটা খুব স্পেসিফিক, মানে সিচুয়েশন স্পেসিফিক ট্রমা, সেগুলোকে কেন্দ্র করে যা হয় উদ্বেগ উৎকণ্ঠা, সেগুলো সব মিলিয়ে আমরা পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে এই জিনিসটা আমরা দেখি। এছাড়া স্কিজোফ্রেনিয়ার কথা বলছিলাম, স্কিজোফ্রেনিয়ার অনেক ভাগ আছে, আমরা এখানে ভাগ আলোচনা করব না, মানে জেনারেল, মানে সিম্পল স্কিজোফ্রেনিয়া যেটা হয় যে খুব হ্যালুসিনেশন হয়, ডিলুশনস হয়, মানে কোনো আওয়াজ কানে শুনছে, সেটা রিয়েল নয়, পারসিভড, মনে হচ্ছে কেউ, মানে ধরুন দূর থেকে কেউ রিমোট কন্ট্রোলের সাহায্যে আমাকে চালাচ্ছে, আমার মনের মধ্যে কি চলছে অন্যজন বুঝে যাচ্ছে, এই ধরনের থট। ওই যে বললাম যে রিয়ালিটি টেস্টিংটা নষ্ট হয়ে যায়, বাস্তব জগৎ আর কল্পনা জগতের সামঞ্জস্য থাকে না, ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়। তো এই ধরনের যখন সিমটম আসে তখন তাদের স্পিচ ডিসঅর্গানাইজড হয়, বিহেভিয়ার ডিসঅর্গানাইজড হয়, মানে কথা জড়িয়ে যাচ্ছে, স্লার্ড স্পিচ, ভয়েস চোকড হয়ে যাচ্ছে, এগুলো স্কিজোফ্রেনিয়ার সিমটম। ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়ার লেভেলেও তো মানুষ এমনও চিন্তা করে যে ধরুন পাশের বাথরুমটা রয়েছে, বেস্টরুমটা রয়েছে, ওয়াশরুমটা রয়েছে, যাবে না, যে ঘরেই আছি এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই টয়লেট করবো, এরকম ভাবনা চলে আসে, পাশের ঘরেও যাবে না সে। তো এই ধরনের বিভিন্ন সিমটম দেখে আমরা স্কিজোফ্রেনিয়ার লক্ষণ হিসেবে আমরা কনসিডার করি, এবং সেভাবে অবশ্যই খুব তাড়াতাড়ি যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু স্কিজোফ্রেনিয়া খুব বড় একটা সমস্যা ডেকে আনতে পারে, স্বাস্থ্য সমস্যা। আচ্ছা, হ্যালুসিনেশনের কথা বলছো, স্কিজোফ্রেনিয়া যাদের হয়,
তো হ্যালুসিনেশন তো অডিটরি এবং ভিজুয়াল হতে পারে। হ্যাঁ, ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, ট্যাকটাইল হ্যালুসিনেশন, স্পর্শকে কেন্দ্র করে হতে পারে। মানে ধরুন এমন হলো যে কেউ হয়তো হঠাৎ করে ভিজুয়ালাইজ করলো যে কোনো একটা ব্যক্তিকে, অ্যাকচুয়ালি সে নেই, ব্যক্তিটা সেখানে নেই। অডিটরি, ভিজুয়াল সব ধরনের, মানে আমাদের যে 5 রকম সেন্স অর্গান আছে, মানে আমরা শুনছি অথচ সেটা অ্যাকচুয়ালি নেই, না, অথচ সে শুনছে, সেরকম একটা কিছু। আচ্ছা, এরপরেও বলছিলাম যেটা তখন ইটিং ডিসঅর্ডারের কথা বলছিলাম, যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা। তো ওটা তো বুঝতেই পারছেন যে বুলিমিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানে হচ্ছে যে খাবে না, মানে মোটা হয়ে যাওয়ার ভয়ে খাবো না, ওবেসিটি হয়ে যাওয়ার ভয়ে খাবো না, আর কোনো কারণ নেই কিন্তু, মানে সত্যি কিছু হয়ে যাবে না, কিন্তু সে এই থট প্রসেসটাকে সে নার্চার করছে যে না, খাবো না, মানে তার শরীরে যতটা রিকোয়ার্ড তার থেকে কম খাবো। যত শুনছি তত মানে খুবই একটা মনে হচ্ছে ভয়ের ব্যাপার। কারণ কি, ধরুন আমরা অনেক মানুষকেই জানি যারা মোটা হয়ে যাবে এই জন্য এটার কারণে খায় না বা কম খায়, কিন্তু সেক্ষেত্রে সেটা অবশ্যই আমরা কনসিডার করবো না যে তার ওই অসুখটা হয়েছে না, কিন্তু এগুলো ওয়ান অফ দ্য ফ্যাক্টর, মানে ফ্যাক্টরস, অনেকগুলো কারণের একটা হতে পারে। আবার তেমনি ভাবে বুলিমিয়া নার্ভোসাতে মানে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত খেলে কি হবে, ওবেসিটি হবে, তাই না, মানে বেলি ফ্যাট তৈরি হবে, আরও সমস্ত শারীরিক স্বাস্থ্য সমস্যা ডেকে আনবে। সেজন্য অতিরিক্ত খাওয়াটা হচ্ছে ওই বুলিমিয়া নার্ভোসা বলা হয়। এগুলো কোথায়, মানে মেইনলি কোন কারণ থেকে? কারণ কিছু না, এগুলো মানুষের থট প্রসেস, এবং এগুলো ইয়াং অ্যাডাল্টদেরই বেশি হয়। এটা কিন্তু খুব বড়দের হয় না। অ্যানোরেক্সিয়া নার্ভোসা আমার আপনার বয়সে হয় না কখনো। এটা ধরুন 12, 13, 14, 15, 16 এই টিনেজ গ্রুপটাতে বেশি হয়, বা একটু ইয়াং অ্যাডাল্টদেরও হতে পারে, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, তারপরে আর হয় না, বড়দের হয় না, সাধারণভাবে দেখা যায় না, খুব রেয়ার। এর কোনো স্পেসিফিক কারণ আছে? কারণে ব্রেনের মানে যে আমাদের যে ব্রেনের মানে আমাদের যে হাঙ্গার সেন্টার আছে ব্রেনে, সেটা ওইরকম ভাবে প্রোগ্রামড হয়ে যায় ওদের চিন্তা প্রক্রিয়ার কারণে। মানে আচ্ছা, কোনো মানে যে ধরনের চিন্তা ওরা করে, হ্যাঁ, সেখান থেকে ওটা লেপটিন বলে একটা এনজাইম আছে যে আমাদের হাঙ্গার সেন্টারকে রেগুলেট করে। ও সেসব তখন ওরভাবে চেঞ্জ হয়ে যায়। ও মানে ওই খাওয়ার গপ করে খাওয়ার পরেও মনে হবে যেন কিছু খায়নি, ওরকম ফিলিংস হবে, তবেই না অনেক বেশি খেতে পারবে। এক্সেসিভ মানুষ কী করে খায়? তো ওরকমভাবেই মানে হতে থাকে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে এডিএইচডি যেটা বা অটিজম বা এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এর তো সিমটম বুঝতেই পারছেন যে বিহেভিয়ারাল ইস্যুস থাকে, তারপরে সেন্সরি এবং কগনিটিভ ডিক্লাইন থাকে, লার্নিং ডিসেবিলিটিস থাকে, সিভিয়ার হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়, মানে অতি চঞ্চলতার সমস্যা, স্পিচ ডিলে, এরকম অনেক কিছু থাকে। এগুলো দেখলে আমরা বুঝবো যে অটিজমের সমস্যা আছে, বাচ্চার অ্যাড্রেস করতে হবে। বা ওরা আই কন্ট্যাক্ট করে না, হ্যাঁ, কথা বললে উত্তর দিতে দেয় না, সাউন্ড উত্তর দেয় না। এছাড়া আছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা বলছিলাম যে পার্সোনালিটি ডিসঅর্ডারের আন্ডারে বিপিডি। এক্ষেত্রে এরাও কিন্তু খুব ইন্টেন্স ফিয়ারের মধ্যে থাকে, আর এদের সেলফ ইমেজটা খুব পাওয়ারফুল থাকে। আচ্ছা, সেজন্যে বর্ডারলাইন পার্সোনালিটি এদের বিহেভিয়ার প্রবলেমগুলো বেশি থাকে, যা করতে চাইবে সেটাই করতে হবে। এমনও শুনেছি আমরা যে একটি মেয়ে হয়তো কাউকে রাস্তায় অন্য একটি মেয়েকে দেখতে সুন্দর বলে সে একটা হয়তো সাধারণ একটা সালোয়ার কামিজ পরে যাচ্ছে, তো দেখলো যে বাহ খুব সুন্দর তো লাগছে, ও রাতে এসে বাবাকে বললো চলো শপিং বলে আমি একটা সুন্দর সালোয়ার কামিজ কিনবো, গিয়ে একটা 25,000 টাকায় 10,000 টাকার সালোয়ার কামিজ কিনে নিয়ে আসলো। আচ্ছা, এটা তো নর্মাল মানুষের লক্ষণ হয় অনেক সময়। না, ওরকম না। এবার ধরুন কিনে আনলো, কিনে এনে সেটা রাত্রিবেলায় পরলো, পরে আয়নার সামনে দেখে তার মনে হলো যে না ভালো লাগছে না, পরের দিন ওটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। সেটাই হচ্ছে সমস্যা। মানে একটি মেয়ে 200 টাকার একটা সালোয়ার কামিজ পরে রাস্তায় যাচ্ছিল, সে দেখতে একটু সুন্দর বলে তাকে সব মিলিয়ে সুন্দর লাগছিল, ওর দেখে ভালো লাগলো, ও নিজের জন্য একটা কিনে আনলো 10,000 টাকা দিয়ে, সেটা আয়নার সামনে পরে দাঁড়িয়ে তার মনে হলো না আমাকে তো অতটা সুন্দর লাগছে না, সেই জন্য ওটাকে পুড়িয়ে ফেলে দিল, চলো বাবা কালকে আর একটা কিনবো। তখনই সমস্যা। এগুলো সব বাইপোলার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে দেখা দেয়। এরপরে লাস্ট যেটা বলছিলাম যে সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার। তো সাবস্ট্যান্স ইউজ মানে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন। এগুলো হলে কী কী সিমটম তো আমরা সবাই জানি, তাই না? মানে খিটখিটে মেজাজ, তারপরে ঘুমের সমস্যা, বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার, এইসব দেখেই আমরা বুঝতে পারি যে, বা চোখ লাল হয়ে বাড়ি ফিরছে কেউ একজন, তাই না, মুখে দুর্গন্ধ হবে, সব দেখেই বোঝা যাবে। এইসব লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাডিক্টেড হয়েছে। সতর্ক হতে হবে আমাদের। এত রকমের সমস্যা, ফলে মানসিক সমস্যা কিন্তু অবহেলা করার নয়। এই জন্য একটা কথা এখন সম্প্রতি চালু হয়েছে পৃথিবীর সব দেশে যে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। ফলে এই যে মানসিক সমস্যাগুলো কিন্তু ঠিকভাবে সমাধানের ব্যাপারে ভাবতে হবে, শুধু ব্যক্তিগতভাবে নয়। মানে আপনি
আপনার নিকট আপনার পরিজনের কারোর সমস্যা হলো আপনি সাইকোলজিস্টের কাছে গেলেন, সাইকোথেরাপিস্টের কাছে গেলেন, ওষুধ নেওয়ার জন্য প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন, এমনটা নয়। কেন আমরা তো সামাজিকভাবে বাস করি, আমাদের সমাজ জীবন, আমাদের জীবনটা তো অনেক বিস্তৃত ব্যাপ্ত। তো সেখানে যদি সব কিছুই আমাদের দৃশ্য দূষণ, শব্দ দূষণ, আমরা যা দেখছি শুনছি সব তার মধ্যে তো নেগেটিভিটি প্রচুর, খারাপ জিনিস প্রচুর। তো তাহলে তো মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হবে। তাহলে সবটাই ভালো করতে হবে। ফলে সার্বিকভাবে সেটা রাষ্ট্রেরও দায়িত্ব, পলিটিক্যাল ডিসপেন্সেশনস যারা রয়েছে, পলিটিক্যাল পার্টিস যারা, তাদেরও দায়িত্ব, এবং যারা এনজিওস, যারা সমাজকর্মী, তাদেরও দায়িত্ব। মানে সার্বিকভাবে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে কিন্তু মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে উদ্যোগ নিতে হবে। অবশ্যই মানসিক স্বাস্থ্যকর্মী এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকরা ছাড়াও কিন্তু সমাজের সর্বস্তরের নাগরিকদের এ ব্যাপারে অনেক কিছু করণীয় আছে। নিশ্চয়ই। তো ডাক্তারবাবু, আপনার যা আলোচনা আমরা শুনলাম, বিভিন্ন লক্ষণ এবং রোগের কথা বললেন, এবং এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা আমিও তো অনেক কিছু জানতাম না, আজকে শুনে বুঝলাম যে অনেক ক্ষেত্রে আমরা নেগলেক্ট করে থাকি এরকম লক্ষণ দেখা সত্ত্বেও। তো এটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তো আমাদের জীবন বিপর্যস্ত হবেই, খুব স্বাভাবিক। এবং মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো তো ইন্টার রিলেটেড, একটা ছাড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, ফিজিক্যাল হেলথ ভালো না থাকলে মেন্টাল হেলথ ভালো হবে না, উল্টোটাও সত্য যে মেন্টাল হেলথ ভালো না থাকলে ফিজিক্যাল হেলথ ভালো হবে না। এবার আমরা যে এই বিভিন্ন রকম লক্ষণ, কারণ, বিভিন্ন মেন্টাল ডিজিজের কথা আলোচনা আমরা করলাম, এর পরের অবভিয়াস একটা প্রশ্ন আমার থেকেই যায় যে আমরা তো সব কিছু লক্ষণ বুঝলাম, এবার এই মেন্টাল ডিসঅর্ডার থেকে আমরা ফাইনালি বাঁচবো কিভাবে? কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? কেননা মেন্টালি আমরা হেলদি থাকতে পারি কিভাবে? কেননা সাইকোলজিস্টের কাছে যাব, সাইকিয়াট্রিস্টের কাছে যাব, এটাই তো সমাধান সবসময় নয়, সেটা তো এক্সট্রিম, লাস্ট রিসর্ট, লাস্ট অপশান। তো আমরা নিজেরা কিভাবে নিজেদের মতো করে ভালো নিজেদের লাইফস্টাইল মডিফাই করে কিভাবে আমরা এই মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারি নিজেদের, সেটা সেটা ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনেও এবং সমাজ জীবনেও। কি ধরনের লাইফস্টাইল থাকা বা অ্যাকশন, যেটা বললেন যে কেমন ধরনের লাইফস্টাইল বা কিরকম ধরনের আচরণ হওয়া উচিত বা কিভাবে আমাদের জীবন ধারণ করা উচিত যাতে আমাদের এই মেন্টাল ডিসঅর্ডারগুলো আর প্রভাব থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারি, ডিসঅর্ডার যেন কোনো রোগে পর্যবসিত না হয়। ঠিক, আমি অনেকগুলো পয়েন্ট আলোচনা করব খুব সংক্ষেপে, কারণ এগুলো খুব ছোট ছোট জিনিস, একটু বুঝে নিলেই কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারি। কিন্তু সদিচ্ছা দরকার, সদিচ্ছা, আমি জানি সব কিছু, যদি করি না করি তাহলে তো তার রেজাল্ট পাওয়া যাবে না। জ্ঞান পাপী হয়ে তো লাভ নেই, সব জানি কিন্তু কিছু প্র্যাকটিস করি না। এমনি জানেন তো একটা কথা বলা হয় যে নলেজ ইজ পাওয়ার, কিন্তু সম্প্রতি কনসেপ্ট পাল্টেছে, বলা হয় যে মেয়ার নলেজ ইজ নট পাওয়ার, নলেজ উইল বিকাম পাওয়ার হোয়েন ইট উইল বি অ্যাক্টেড আপন। তাই না? জ্ঞান আছে আমার কাছে, জ্ঞান ভরপুর, কিন্তু অ্যাকর্ডিংলি যদি অ্যাকশন না নিই, সেটাকে পারফর্ম না করি, তাহলে তো ওই জ্ঞানটাকে কোনো মূল্য নেই, কোনো কাজের। তো যেটা কথা হচ্ছিল যে মেন্টালি মাইন্ড হেলদি কী করে আমরা রাখবো যাতে এইসব সমস্যা না হয়। রোগ তো অনেক পরের কথা, আমরা তার আগেই প্রিভেনশন করব। আপনাদের এই চ্যানেলে হেলদি লিভিং উইদাউট মেডিসিন নামটার মধ্যেই তো অনেক কথা বুঝিয়ে দিচ্ছে যে ওষুধ ছাড়া কিভাবে আমরা ঠিক থাকবো সার্বিকভাবে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, ইমোশনাল ওয়েলনেস সব মিলিয়ে কীভাবে থাকবো। তো আমি সংক্ষেপে বলি, এই যে আপনি বলছিলেন এক্ষণে যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো তাহলে বোঝাই যাচ্ছে যে মন ভালো রাখতে গেলে শরীরও ভালো রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আমি বলবো যে অন্তত সপ্তাহে 5 দিন, সেটা ওয়াকিং হতে পারে, হাঁটা হতে পারে, যোগা হতে পারে, 20 মিনিট মডারেট এক্সারসাইজ আপনি করতে পারেন, সুইমিং হতে পারে, সাইক্লিং হতে পারে। হ্যাঁ, ছাত্রদের ক্ষেত্রে বলবো স্কুল গোয়িং, কলেজ গোয়িং, তারা তো সময় করে মাঠে গিয়ে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, ভলিবল খেলুক, অন্যান্য অনেক আউটডোর গেমস আছে, খেলুক। কেননা সোশ্যাল মিডিয়াতে বোধ হয়ে না থেকে বিকেলটা যদি তারা এই কাজটা করে, তাদের কিন্তু কনসেন্ট্রেশন, ফোকাসও বাড়বে, এবং সব মিলিয়ে ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়লে কিন্তু মানসিক স্বাস্থ্য সুন্দরভাবে ভালো থাকবে। সেকেন্ড হচ্ছে যে ব্যালেন্স ডায়েট নিতে হবে। ডায়েট খুব ইম্পর্ট্যান্ট। খাবারের মধ্যে যদি ঠিকঠাকভাবে মিনারেলস, ভিটামিনস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস, এসেনশিয়াল যেগুলো নিউট্রিয়েন্টস আমরা বলি সেগুলো থাকে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের ব্রেন সুপারচার্জিং এফেক্ট দেয়, ব্রেন নিউরোকেমিস্ট্রিকে সার্বিকভাবে হেল্প করে। হ্যাঁ, নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে সাহায্য করে এমন নিউট্রিয়েন্টস সমৃদ্ধ খাবার, যেগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়।
যেমন আমলকি, তারপরে কাঁচা হলুদ, অনেক ধরনের খাবার আছে, অ্যাভোকাডো, এসব খাবারগুলো, বাদাম, এগুলো খেলে কিন্তু আমাদের ব্রেন পারফরমেন্স অনেক বেশি ভালো থাকে এবং স্বাভাবিকভাবেই মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে। এরপরে বলতে পারি যে সব ক্ষেত্রেই মনে রাখবেন ঘুম হচ্ছে সবচেয়ে বড় একটা মেডিসিন, ওষুধ। তো স্লিপ শিডিউলটা আমাদের যেন ঠিক থাকে, সে যেই হই না কেন আমরা। অনেক অজুহাত আমরা দিই, এত ব্যস্ততা, এত কাজ, অফিসের কাজ বাড়িতে করতে হয়, রাত জেগে পড়াশোনা করতে হয়, কোনো এক্সকিউজের কোনো মূল্য নেই। কেননা আপনি কদিন কাজটা করার পরে তো অসুস্থই হয়ে পড়বেন। তাহলে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে যাতে আপনার স্লিপ সাইকেল রেগুলেট থাকে, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ থাকে, এবং আমরা বলি যে 6 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু সবার জন্য দরকার। আচ্ছা, এটা কিন্তু করতে হবে সবসময়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই আলোচনার বিভিন্ন পর্যায়ে একটা কথা উঠে এসেছে, স্ট্রেস থেকেই অনেক কিছু হয়, আর অনেক কিছু কারণেই সেই স্ট্রেসটাই হয়। তো এফেক্টিভলি স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে, এটা নিজের স্ট্র্যাটেজি, তাই না? কেননা প্রত্যেকের সমস্যা প্রত্যেকের মতন করে কোপিং স্কিলস নিজেকেই তৈরি করতে নিতে হবে, সেটা করতেই হবে। সেটা মেডিটেশন করে হোক, প্রাণায়াম করে হোক, অনেক ধরনের তো টেকনিক্স আছে, সেগুলো করে করা যেতে পারে। সেগুলো মাইন্ডফুলনেস মেডিটেশন করা যেতে পারে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে করা যেতে পারে, রিল্যাক্সেশন বিভিন্ন মেকানিজম আছে সেগুলো করে করা যেতে পারে। এখানে সেগুলো বিস্তারিত আলোচনা করব না আমরা আজকের। বা একটা এক্সারসাইজ আছে, পিএমআর বলা হয়, খুব ভালো, প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। এইসবগুলো প্র্যাকটিস করে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য আমরা যথেষ্ট ভালো রাখতে পারি। এছাড়া ধরুন কিছু মেন্টাল এক্সারসাইজ করেও ব্রেনের পারফরমেন্স বাড়ানো যায়, ব্রেনের অক্সিজেন সাপ্লাই বাড়ানো যায়, নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে খুব ভালোভাবে চাঙ্গা রাখা যায়। এই মেন্টাল এক্সারসাইজের মধ্যে কিছু কগনিটিভ ফাংশন ইমপ্রুভমেন্ট এক্সারসাইজ আছে, সেগুলো একটু সার্চ করে দেখে নিয়ে শিখে প্র্যাকটিস করতে হবে। ব্রেন জিম বলা হয় যেগুলো, সেগুলো করা যেতে পারে। এবং যেমন ধরুন বই পড়লেও হতে পারে সেটা নতুন কোনো স্কিলস, মানে ধরুন কোনো একটা, আমি যদি মিউজিকের লাইনে বলি, একটা ইনস্ট্রুমেন্ট শিখছেন, খুব বেশি ভালো কাজে লাগে কিবোর্ড। কেন কিবোর্ড 2 হাতে বাজানো হয়, তো রাইট ব্রেন লেফট ব্রেন অ্যাক্টিভেশন হয়। বা অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, ভোকাল হতে পারে, একটা নতুন ভাষা আপনি শিখুন, এগুলো কগনিটিভ স্কিল ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে। আর বিভিন্ন নিত্য নতুন গবেষণা তথ্য বলছে যে 60 বছর পেরিয়ে গেছে, সেই বয়সে যদি একটা নতুন ইনস্ট্রুমেন্ট শেখা হয় পছন্দের, তার মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে, ব্রেনের কোনো রোগই আসবে না মানুষটির। শুধু মানসিক স্বাস্থ্য নয়, তার এজ রিলেটেড যে ডিমেনশিয়া আসে বা বিভিন্ন রোগ আসে, যেমন ধরুন পার্কিনসন্স ডিজিজ, মুভমেন্ট ডিসঅর্ডার, এগুলো আসবেও না। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মেকানিজম হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে সবসময় আমাদের সোশ্যাল কানেকশানসগুলো রাখতে হবে, তাই না? মানে বাড়িতে থাকলাম, কর্মস্থলে গেলাম, আবার বাড়ি ফিরে এলাম, এটুকুই তো আমাদের জীবন না। আমরা তো শুধু নিজেদের জন্য বাঁচি না, অন্যের জন্য বাঁচতে হয়। তো সোশ্যাল কানেকশানস মানে কোনো গণপরিসরে হয়তো একটা ধর্মীয় সংস্থা ভালো কাজ করে, তাদের সঙ্গে যুক্ত থেকে কাজকর্ম করা, বা ধরুন কোনো এনজিও সমাজে অনেক ভালো কাজ করছে, তাদের সঙ্গে যুক্ত থাকা, অন্তত পক্ষে একটা বন্ধু সার্কেল থাকা, যাদের সঙ্গে নিজের সুখ দুঃখ আপনি ভাগ করে নিতে পারবেন। এই সোশ্যাল কানেকশনটা কিন্তু খুব, মানে আমাদের সোশ্যাল হেলথের কথা, হ্যাঁ, মানে নিজের হেলথটাও ভালো থাকবে। মানে আপনি যে অনেক মানুষের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু আপনাকে সমাজে আপনার কাছে ইম্পর্টেন্সটা দেবে, আপনার যে সেলফ ইমেজটা তৈরি হবে, তাই না? আপনি সেখানে প্লাস আমার মনে হয় যে মানে স্ট্রেসকে ড্রেন আউট করা, একদম, কারণ আপনি সোশ্যালি অ্যাকসেপ্টেড হচ্ছেন। এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা মানুষের খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ইমোশনাল অ্যাওয়ারনেসটা খুব দরকার। মানে ইমোশন আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব, সেই কোপিং স্কিলসগুলো যদি আমি নিজেরটা নিজে বুঝতে না পারি, আমি কখন রিয়্যাক্ট করব আর কখন রেসপন্স করব, রিয়্যাক্ট না করে একটু সংযত হয়ে রেসপন্স করব, এগুলো কিন্তু তো শেখার জিনিস, মাইন্ড কন্ট্রোলের জিনিস। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এছাড়া অবশ্যই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে টক্সিক হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। টক্সিক হ্যাবিটস বলতে বুঝতেই পারছেন যে মানে যদি কেউ অ্যালকোহল খান তাহলে তাকে লিমিট করতে হবে। আমি তো লিমিটের পক্ষে নেই, আমি বললাম যে বন্ধ করতে হবে পুরোপুরি। আচ্ছা, এবং রাইট নাও ফরতুইতে এক্ষুনি বন্ধ করুন, দেখবেন যা ক্ষতি হয়ে গেছে আবার কম্পেনসেট হয়ে যাবে। সাধারণভাবে ছোটদের কথাও বলি, আমরা বড়রাও তো বোধ হয়ে আছি, সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকতে হবে যথাসম্ভব। খুব মানে জুডিশিয়াসলি ইউজ করতে হবে, খুব রিলিজিয়াসলি ইউজ করতে হবে, খুব প্রয়োজনে ভালো কাজে ইউজ করতে হবে। করলে দেখবেন মনটাও খুব ভালো থাকবে। কেননা অনেক নেগেটিভিটি আমাদের মধ্যে ঢুকে পড়ছে ওটার মাধ্যমে, অনেক ফেক নিউজের অনেক কিছু, মানে এর তো আর আলাদা করে বলার নেই, মানে খুব খারাপ একটা ব্যাপার আমাদের মধ্যে চলে এসেছে। ইনফরমেশন ওভারবার্ডেন, হ্যাঁ, ইনফরমেশন ওভারলোডের কারণে অনেক গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে
গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে, তাই না? কেননা যেটুকু পেয়েছি সেটুকু মানে ঈশ্বরের জন্যই পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। যা পাইনি তার জন্যে চিন্তা করার দরকার নেই, যা পাইনি সেটা আমার পাওয়ার যোগ্যতা নেই বলে পাইনি। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা খুব বড় জিনিস। আর সবশেষে বলবো যে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রকৃতির মধ্যে বাঁচতে হবে। কিছুটা সময় প্রকৃতিতে, মানে বাড়ির পিছনে যদি একটু সামান্য জায়গা থাকে সেখানে একটু কিচেন গার্ডেন তৈরি করুন, সেখানে একটু সবজি ফুলের চাষ করুন না, ফুলগুলো দেখতে সুন্দর লাগবে। সবজিগুলো আপনি হেলদি সবজি আপনি বানাচ্ছেন, সার বা বিষ না দেওয়া, তাহলে সেগুলো আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ব্যাপারগুলো করা যাবে। তারপরে ধরুন আজকাল সমাজের অনেক স্তরে লাফিং ক্লাব চালু হয়েছে। হাসি কিন্তু একটা মেডিসিন, লাফটার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিনস, তাই না? তো সেই জন্যে লাফিং ক্লাবে নিজে নিজে না করে ভালো লাগবে না। লাফিং ক্লাবে কাছে পিঠে যদি পাড়াতে বা কাছে পিঠে থাকে সেখানে আপনি ভর্তি হতে পারেন, একটু সময় কাটাতে পারেন। মানে এক কথায় আপনাকে একটু ইনভলভড হতে হবে পজিটিভিটির মধ্যে, এবং নেগেটিভ ইনফ্লুয়েন্সেস যেগুলো আছে আমাদের জীবনে সেখান থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ পিপল থেকে দূরে থাকতে হবে। কেননা মনে রাখবেন, প্রতিনিয়ত আমরা স্ট্রাগল করে জীবনের উন্নতির পথে এগোনোর চেষ্টা করছি। তো যে মানুষগুলো অলরেডি ফেলিওর, সেই মানুষদের কাছ থেকে কি আপনি পরামর্শ নেবেন? যারা লিভিং ফেলিওর্স, নেবেন না। তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্সেস এবং নেগেটিভ পিপল থেকে আমাদের দূরে রাখতে হবে, না হলে কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট হবে না লাইফে। এই রকম ধরনের ভাবনা চিন্তা এবং এই ধরনের অ্যাকশনসগুলো নিতে থাকলে আমাদের মানসিক স্বাস্থ্য যথাযথ থাকবে এবং আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো, শারীরিক, মানসিক এবং বৌদ্ধিকভাবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।